خوب هستی؟ زنده هستم. شوهرتان خوب است؟ زنده هستم. بیشی درو بیا. فاشه نیستم. হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা আফগানিস্তানের উপর নির্মিত একটা সিনেমা সম্পর্কে জানবো, যেটা নাম হচ্ছে দ্য পেশেন্স স্টোন। সিনেমাটি নির্মাণ করেছে আতিক রাহিমি, যিনি আফগান বংশোদ্ভূত ফ্রান্সের নাগরিক, এবং এই সিনেমাতে যারা অভিনয় করেছেন তারা সবাই হচ্ছে ইরানিয়ান। তবে সিনেমার মেইন প্লট বা কাহিনীটা হচ্ছে আফগানিস্তানের যে কালচার বা আফগানিস্তানের যে সামাজিক অবস্থা, বিশেষ করে গরিব যে ফ্যামিলিগুলো রয়েছে তাদের লাইফের উপর ভিত্তি করে। আর এই সিনেমাটার আইএমডিবি রেটও অনেক ভালো, 10-এ 7.1। এবং এই সিনেমাতে যে নায়িকা রয়েছে যার নাম হচ্ছে ফারাহানি, তার কিন্তু বেশ কয়েকটা সিনেমা রয়েছে খুবই নামকরা, এবং তোমরা চাইলে তার অন্য সিনেমাগুলো আমরা আনতে পারি। তো তার আগে চলো আমরা এই সিনেমাটা দেখি আমাদের কেমন লাগে। তো বাড়তি কোনো কথা না বাড়িয়ে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে আমরা চলো মূল ভিডিওতে চলে যাই। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি, যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো, আর রিওয়ার্ড যেত। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই সিনেমার গল্পটা হচ্ছে এমন একটা সময়, ধরো যখন আফগানিস্তানে যুদ্ধ চলছিল, মানে আমেরিকান সেনাবাহিনী প্লাস তোমার আফগান বাহিনী প্লাস তালেবান ত্রিমুখী যুদ্ধ চলছিল। মানে একদিকে বিদেশি আক্রমণ, অন্যদিকে গৃহযুদ্ধ, কেউ কারো নয়। তো চারিদিকে যে কোনো সময় গোলাগুলি হয়, এবং ওই যুদ্ধ বিধ্বস্ত পরিবেশের মাঝে আমরা 30 বছরের একটা মেয়েকে দেখতে পাই। এবং এখানে ন্যারেশনে আমাদেরকে বলা হয় না জানি কত মানুষ জোর করে এই মেয়েটির সাথে অন্যায় কাজ করেছে। কেউ তো টাকা দিয়েছে, কিংবা কেউ টাকা না দিয়ে জবরদস্তি করে নিজের মতো করে চলে যেত। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই এই মেয়েটার স্বামী প্যারালাইসিস অবস্থায় পড়ে রয়েছে, কারণ যুদ্ধ করার সময় তার গলায় গুলি লেগেছিল, আর তারপর থেকে সে প্যারালাইজ। তবে তারপর ওই মেয়েটা স্বামীর খুব যত্ন নেয়, সারাদিন ভেজা কাপড় দিয়ে তার শরীর পরিষ্কার করে দেয়, অনেক খেয়াল রাখে। পাশাপাশি স্বামীর জন্য সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাও করে, এবং সে সব সময় তার স্বামীর সঙ্গে কথা বলতে থাকে, যেন মনে হয় তার স্বামী সব শুনতে পায় এবং বুঝতে পারছে। যদিও তার স্বামী কথা বলে না এবং পুরো মনে করে নির্বাক, সে বুঝতে পারছে কিনা এটারও গ্যারান্টি নেই, তবে তারপরেও সে অনবরত স্বামীর সঙ্গে কথা বলে। তবে তার স্বামী যখন প্রথম আহত হয়েছিল, ডক্টররা বলেছিল যে 2-1 সপ্তাহের মধ্যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন 2 মাস পেরিয়ে গিয়েছে, এখনো অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তো এই জন্য সেই নারী বুঝতে পারছিল না তার এখন কি করা উচিত। তবে তার 2টো মেয়ে ছিল, যারা ছিল তার বেঁচে থাকার একমাত্র আশা। আর তার স্বামী দেখে তোমরা বুঝতে পারছো যে ওই মেয়েটির সাথে তার স্বামীর বয়সের পার্থক্য কত বেশি। তবে তারপরেও তার মেয়েদের দিকে তাকিয়ে সে তার নিজের সকল দুঃখ ভুলে যেত। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই তার 2 মেয়ে তাকে বলে, মা আমাদের ক্ষুধা পেয়েছে, কিন্তু বাড়িতে না আছে খাওয়ার কিছু, না আছে পানি। আমরা তো পানির অভাবে ভুগি না, কিন্তু আফগানিস্তানে পানির অভাবে ভুগে। তো এটা দেখে মহিলাটি চিন্তিত হয়ে পড়ে, এবং সে তার মেয়েকে নিয়ে প্রতিবেশীদের বাসায় যায় এবং জিজ্ঞাসা করে, পানি নিয়ে কি কেউ এসেছে? প্রতিবেশীরা বলে, আমরা তো সম্পর্কে কিছু জানি না। তো এরপর সে ঔষধের দোকানের দিকে রওনা দেয়, আর ঠিক তখনই কিছু অস্ত্রধারী লোক এসে হঠাৎ গোলাগুলি চালাতে শুরু করে, সাথে বোমাবাজিও করা শুরু করে দেয়। তবে এই জিনিসগুলো ওখানকার জন্য ডেইলি কাহিনী হয়ে গিয়েছে, মানে বুঝতেই পারছো একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের অবস্থা কি হতে পারে। তবে এরও মাঝে ওই মহিলাটা করে কি, একটা ওষুধের দোকানে যায় এবং স্বামীর জন্য ওষুধ চাইতে থাকে, কিন্তু দোকানদার সাফ মানা করে দেয়, বলে তোমার আগে থেকে অনেক ঋণ বাকি রয়েছে, এখন আর আমি তোমাকে ঋণ দিতে পারবো না। তো এই কথা শুনে মহিলাটি মন খারাপ করে খালি হাতে ফেরত আসে। তবে সে জানে তার স্বামী হয়তো কথা বলতে পারে না, হাঁটতে পারে না, তবে তারপরেও তার শরীরের তো পুষ্টির দরকার রয়েছে। তো এজন্য সে লবণ মিশানো পানি তৈরি করে একটা পাইপ দিয়ে সেটা ধীরে ধীরে তার মুখে দেয়, যাতে তার শরীর বাঁচে। তবে এখনো সে বুঝতে পারছিল না তার স্বামী তার কথাগুলো বুঝতে পারছে কিনা, কিন্তু তারপরে প্রতিবার বাইরে যাওয়ার আগে সে তার স্বামীর কাছ থেকে অনুমতি নেয়, এবং সে তার স্বামীকে বলে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। এবং আমরা দেখি সে কিছুক্ষণ তার স্বামীর চেহারার দিকে তাকিয়েও থাকে, যেন সে কোনো উত্তর অপেক্ষা করছে, আর তারপর চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তবে এই শহরে তার একমাত্র ঘনিষ্ঠ একটা আত্মীয় ছিল, যেটা তার আন্টি। অনেকদিন ধরে তার কাছে যাওয়া হয় না, যদিও কাছে থাকে, কিন্তু দেশের অবস্থা বা তাদের অবস্থার জন্য যাওয়া হয় না। তবে বর্তমানের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছে যে এখন ওর কারো সাহায্য দরকার, অন্তত রুটির জন্য হলেও, পানির জন্য হলেও। তো এই আশাও করে কি একটু দূরেই আন্টির বাড়িতে
বাড়িতে পৌঁছায়, দরজায় টোকা দেয়। তো কিছুক্ষণ পর একটা মহিলা দরজা খোলে, যেটা একটা অপরিচিত মহিলা। তো তখন ওই বুড়ো মহিলাটার কাছে এই মেয়েটা তার আন্টি সম্পর্কে জানতে চায়, কিন্তু ওই অপরিচিত মহিলা জবাব দেয় আমি কিছুই জানি না। এবং তারপর যখন এই মেয়েটি সাহায্য চায় তখন অপরিচিত মহিলা কোনো সাহায্য করতে পারবে না বলেও জানিয়ে দেয়। তো এইগুলো শুনে মেয়েটি একদম ভেঙে পড়ে, আর এখন সে বুঝতে পারে সে পুরোপুরি একা হয়ে পড়েছে, তাকে সাহায্য করার মতো আর কেউ নেই, নিজের বলতেও আর কেউ নেই। তো এই জন্য সে মন খারাপ হয়ে বাড়ি ফিরে যায় আর এসবের কথা তার স্বামীকে বলতে শুরু করে। তো এখানে সে বলে হয়তো আন্টি ওই শহরটা ছেড়ে চলে গিয়েছে, আমি এখন বুঝতে পারছি না আমি কার কাছে সাহায্য চাইবো। বাচ্চারা ক্ষুধায় কাতর হয়ে আছে, আর বাড়িতে না আছে খাবার, না আছে পানি, বাইরে সবসময় গুলির শব্দ শোনা যায়। তো সে তার স্বামীর কাছে অভিযোগ করে বলে আপনার মা ভাইও তো আমাদের ছেড়ে চলে গিয়েছে, তারা একবারও আমাদের জানানোরও প্রয়োজন মনে করেনি, আর তারা হয়তো বুঝে গিয়েছিল আপনি আর চলাফেরা করতে পারবেন না, আর এই জন্যই তারা আপনার দায়িত্ব না নিতেই এখান থেকে পালিয়েছে। তো এই কথাগুলো শুনে বোঝা যায় এই মেয়েটার স্বামী যখন সুস্থ ছিল সেই পরিবারের কর্তা ছিল এবং যখন বিপদ আসতো সেই সামাল দিত। কিন্তু তার স্বামী কয়েকদিন আগে এক সেনাদলের সঙ্গে মিলে যুদ্ধে গিয়েছিল, কিন্তু একদিন তারই এক সঙ্গী তার উপর বিমানি করে গুলি চালায়, আর তখন থেকে সেই অবস্থায় রয়েছে, একদম অসহায় বিছানায় শুয়ে। তো এইসব কথা মনে করে মহিলাটি একদম ভেঙে পড়ে, আর সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা হয়, কারণ দুই মেয়ে এখনো ক্ষুধার্ত হয়ে রয়েছে। এবং রাত যত গভীর হয় তখন আমরা দেখতে পাই যে ওদের বাড়িতে মানে পুরো এলাকাতে বিদ্যুৎই নেই। চিন্তা করো কি একটা লাইফ। আর এদিকে নিষ্পাপ শিশুগুলো কিছুই বুঝতে পারছিল না যে তাদের পরিবারের সঙ্গে কি হচ্ছে, এমনকি তাদের এটাও জানা ছিল না যে তাদের বাবার অসুখ হয়েছে। তারা মনে করছিল যে তাদের বাবা তাদের উপর রেগে রয়েছে, এজন্য তাদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই একটা ডক্টর আসে মেয়েটির স্বামীকে দেখতে চায়, বাট মহিলা তাকে থামিয়ে দিয়ে বলে তিনি এখন কোনো অপরিচিত লোককে ভেতরে ঢুকতে দিতে পারার মতো অবস্থায় নেই, আপনি পরে আসতে পারেন। তো ডক্টর তখন বলে ঠিক আছে আমি পরে এসে দেখবো, বাট ততক্ষণ পর্যন্ত তুমি তোমার স্বামীর ক্ষতগুলোর খেয়াল রাখবে, দেখবে ক্ষতগুলো ঠিক হচ্ছে কিনা। তো এটা বলে ডক্টর চলে যায়, আর তারপর মেয়েটা ঘরে ফিরে আসে এবং সে স্বামীর জখমগুলো মন দিয়ে দেখে, আর ভালো করে দেখার পরে সে বুঝতে পারে তার স্বামীর আঘাতগুলোর কোনো উন্নতি হয়নি, বরং আগের মতোই বেহাল অবস্থা। আর তখনই বাইরে থেকে আসা আওয়াজের দিকে তার খেয়াল যায় এবং জানালা দিয়ে তাকিয়ে দেখে বাইরে একজন ঘোষণা দিচ্ছে। ঘোষণায় বলা হচ্ছে এই এলাকার সবাইকে তাদের নিজেদের নিরাপত্তার জন্য অস্ত্র বিতরণ করা হচ্ছে। তো এটা শুনে মেয়েটা বুঝে যায় যে পরিস্থিতি আরো খারাপ হতে চলেছে, সম্ভবত বড় কোনো হামলা হতে চলেছে। আর এটা শুনে ওই মেয়েটা করে কি তার যে দুটো বাচ্চা মেয়ে রয়েছে তাদেরকে নিয়ে একটা বেসমেন্টে চলে যায় এবং আশেপাশের মানুষও সেখানে আসে, আর আমরা দেখে বুঝতে পারি যে সমস্যা হলে সবাই এখানেই পালায়। তো এরপরে হুট করে বাইরে একটা গর্জনের মতো বিস্ফোরণের আওয়াজ শোনা যায়, চারিদিকে বোমা ফাটতে শুরু করে, ট্যাঙ্কের হুঙ্কার মিসাইলের গর্জন শোনা যায় এবং ভেতরে থাকা মানুষগুলো সব ভয় পেয়ে যায়, কেউ বুঝতেই পারছিল না বাইরে কি ঘটছে। আর একটু সময় পরে ধীরে ধীরে আওয়াজ কমতে থাকে, আর তখন মহিলা সাহস করে কি বাইরে বের হয় যাতে সে স্বামীর অবস্থা দেখতে পারে এবং তাকে দেখে বাকি মানুষেরও বাইরে আসতে শুরু করে। তো এরপর ওই মহিলা কি স্বামীর কাছে যায় এবং দেখতেই পাচ্ছ চারিদিকে ধুলো ছড়িয়ে রয়েছে। তো সে ধীরে ধীরে তার স্বামীর শরীরের যে ধুলোগুলো পরিষ্কার করে এবং একটা সময় সে দেখতে পায় তার স্বামীর চোখেও মাটি ঢুকে গিয়েছে। তো সে খুব অসতর্কভাবে চোখে ওষুধ দেয়, আর এরপর তার নজর পড়ে বাইরের দিকে এবং সে দেখতে পায় একটা ট্যাঙ্ক এখনো এলাকায় ঘুরছে। তো সে বুঝতে পারে বিপদ এখনো শেষ হয়নি। তো সে যখন নিজেকে সামলানোর চেষ্টা করছিল তখন আরেকটা হামলা শুরু হয়ে যায় এবং এইবার বিস্ফোরণের কারণে জানালা ভেঙে পড়ে এবং ঘরের চারিদিকে কাঁচ এবং পাথরে ভর্তি হয়ে যায়। আর সেই মুহূর্তেই তার নিজেদের বাচ্চাদের কথা মনে পড়ে যাদেরকে সে বেসমেন্টে রেখে এসেছিল, আর সে সাথে সাথে কি দৌড়ে সেখানে পৌঁছে তাদেরকে জড়িয়ে ধরে, কিন্তু তার স্বামী এখনো ঘরে পড়ে রয়েছে। বাট তখনই কিছু অস্ত্রধারী সৈন্য কি ওদের বাড়িতে ঢোকে। তবে অস্ত্রধারী সৈন্যরা যখন দেখতে পায় লোকটা নড়তে পারে না তখন ওই সেনারা কি ঘড়ি এবং আংটি খুলে নেয়, আর তারপর তারা পুরো বাড়িটা খুঁজে, কিন্তু বিশেষ কিছু খুঁজে পায় না। তবে যেটা খুঁজে পায় দেখতে পাচ্ছ ব্রাটা অমুক্ত। ওরা ধারণা করে প্রথমে যে এখানে আরো কেউ থাকতে পারে, বাট পরে ওরা ভাবে যে না হয়তো এখানে কেউ নেই। তবে এই লোকটাকে ওরা যখন মেরে ফেলবে তখনই নজর যায় ঝোলানো একটা ইউনিফর্মের উপর, আর তারা বুঝতে পারে হয়তো এই লোকটাও তাদের সাথে একসময় যুদ্ধ করতো, তো এই কারণে একরকম দয়া ভিক্ষা করে চলে যায়। আর এরপর সব যখন থেমে যায় তখন ওই মহিলা আসে এবং বাড়ির অবস্থা দেখে সে বুঝতে পারে পুরো বাড়ি তল্লাশি করা হয়েছে। তবে সে স্বামীকে জীবিত দেখে একটু শান্তি পায়, আর তখনই সে খবর পায় যে প্রতিবেশীদের নির্মমভাবে মেরে ফেলা হয়েছে। তো এই কথা শুনে সে খুব ভয় পায় এবং সে বুঝতে পারে এই পরিস্থিতিতে তার মেয়েদের এখানে রাখা মোটেও নিরাপদ নয়। তো এই জন্য সে কি তাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে এবং সে আবারও সেই বাড়িতে যায় যেখানে একসময় তার আন্টি থাকতো। তো এবার ওই মহিলা দরজা খুলে, তবে সাহায্য করতে রাজি হয় না, আর এই কারণে সে হতাশ হয়ে কি তার বাচ্চাদের নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। কিন্তু কিছুক্ষণ পর ওই মহিলাটির দয়া হয় এবং সে দরজা খুলে ওই মেয়েটিকে একটা কাগজ দেয় যেখানে একটা ঠিকানা লেখা ছিল এবং তিনি বলেন তুমি ওখানে গেলে হয়তো সাহায্য পেতে পারো। তো এরপর মেয়েটি সেখানে পৌঁছায় এবং দেখা হয় তার আন্টির সঙ্গে এবং সে জানতে পারে তার আন্টি আরো কঠিন জীবন কাটাচ্ছে, কারণ তার আন্টি বর্তমানে বেশ্যা হয়ে গিয়েছে, পতিতা। তবে এই মেয়েটার অবস্থা তো আরো খারাপ। সে আন্টিকে নিজের কথা বলে, অবস্থার কথা, এবং আন্টিকে বলে যে আমার বাচ্চা দুটোকে কিছুদিন রাখুন। তো আন্টি সেটা রাজি হয়, তবে তারপরেও বলে যে এখানে রাখা অনেক রিস্কি। তো যাই হোক, এরপর ওই মেয়ে আন্টিকে জিজ্ঞাসা করে তোমার জীবনে তো নিচে নামলে কিভাবে, এই কাজ কেন শুরু করলে? তো আন্টি তখন তার গল্প বলা শুরু করে। সে বলে তুই তো জানিস আমার অনেক কম বয়সে বিয়ে হয়েছিল, এরপর অনেক বছরেও আমার কোনো
কোনো সন্তান হয়নি। আর এই কথা যখন শ্বশুর জানতে পারে সে আমাকে অনেকবার ধর্ষণ করে, আর এটা অনেক বছর ধরে চলতে থাকে এবং আমার সাথে খুবই নিষ্ঠুর আচরণ করা হতো। তো একদিন আমি সহ্য করতে পারিনি, আমি করেছি কি আমার স্বামী সহ শ্বশুর টশুর সবাইকে মেরে ফেলেছি, আর তারপর সেখান থেকে পালিয়ে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। তো এখন যা করছে আমি নিজের ইচ্ছাই করছি, কেউ আমাকে বাধ্য করছে না। তো এরপর আন্টি করে কি তার কথা শেষ করে ওই মেয়েটিকে কিছু টাকা দিয়ে দেয় যাতে নিজের প্রয়োজনীয় খরচ মেটাতে পারে। গাইস, ভিডিওর মাঝখানে একটু ডিস্টার্ব করছি, আমাদের যে নিউ ওয়েবসাইট savagon.com স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখানে গিয়ে তোমরা কিন্তু ঘুরে আসতে পারো। সেখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট অ্যাড হয়েছে, বিশ্বকাপের প্লেয়ার্স এডিশন জার্সি, ফ্যান এডিশনের জার্সি, অ্যানিমে কালেকশনের টি শার্ট, স্নিকার্স, ঘড়ি, চশমা এবং মেয়েদের প্রোডাক্ট। কাইন্ডলি একবার হলেও তোমরা অন্তত আমাদের ওয়েবসাইটটা একটু প্লিজ ঘুরে এসো। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। তারপর আমরা দেখি ওই মেয়েটা স্বামীর কাছে ফিরে আসে, কারণ সে জানে স্বামীর যত্ন নেওয়া এখনো তার দায়িত্ব। তো সে স্বামীর সেবা করে এবং পাশাপাশি মনের কথা স্বামীকে বলতে থাকে এবং সে বলে, আমাদের বিয়ের এত বছর হয়ে গিয়েছে কিন্তু আপনি কখনো আমার প্রশংসা করেননি, আপনি কখনো দেখাননি যে আমি আপনার জন্য গুরুত্বপূর্ণ। যখন আমার আপনাকে দরকার ছিল আপনি আমার সঙ্গে থাকেননি, আমি সবসময় আপনাকে খালি ভয় পেয়েছি, কখনো নিজেকে নিরাপদ মনে হয়নি আপনার সঙ্গে, এবং আমাদের সম্পর্কের মধ্যে ভালোবাসার চেয়ে বেশি ছিল ভয়ের দূরত্ব। আর আপনি শুধুমাত্র আপনার প্রয়োজন মেটাতে আমার কাছে আসতেন, কখনো আমার মনের কথা ভাবেননি। তো ওর কণ্ঠে অনেক বছরে একটা যন্ত্রণা স্পষ্ট ছিল আর কি, এবং ও বলে যে আপনি আপনার কাছে এত ডুবে ছিলেন যে বাড়ির দিকে তাকানোরও সময় পাননি, এমনকি বিয়ের দিনে উপস্থিত ছিলেন না। আমার বিয়ে তো আপনার একটা ছবির সঙ্গে হয়েছিল, তো এই জন্য আমি আপনাকে কখনো বোঝার বা চিনবার সুযোগই পাইনি। আপনি শুধু আসতেন জোর করে নিজের অধিকার দেখাতে এবং ইচ্ছে মতো ব্যবহার করতে। আমি চুপ ছিলাম, সবই সহ্য করতাম, কারণ আমার ভয় ছিল, কারণ সময় মতো আমার যদি সন্তান না হয় আমাকে দোষ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। তবে আপনি যা করেছেন আমার সঙ্গে জোর করে করেছেন, আমি যা সহ্য করেছি আমার ইচ্ছাই কিছুই হয়নি। তো এরপর সে তার অতীতের দিকে ফিরে যায়। তো এখানে ওই মেয়েটা বলতে শুরু করেন, বাবাকে দেখে একজন মানুষ শেখে যে পুরুষ কেমন হয়, কিন্তু আমারও তো বাবা। আর এরপর সে কিছুক্ষণ থেমে যায়, আর তারপর ধীরে ধীরে বলে, তিনি একদম আলাদা ছিলেন, তিনি স্বভাবে ছিলেন খুবই কঠিন, ওর বাড়িতে প্রায় রাগ এবং ভয়ের পরিবেশ থাকতো এবং বাড়ি ফিরে সে মায়ের উপর রাগারাগি করতো। এবং আমিও ছোটবেলা থেকে জেনেছি যে পুরুষেরা কঠোরই হয় এবং তারা তাদের ইচ্ছা মতো চলে এবং অন্যদের অনুভূতির কোনো পরোয়া করে না। তো এই কথাগুলোতে শুধু যে অভিযোগ ছিল তা কিন্তু নয়, বরং পুরো জীবনের তার একটা অভিজ্ঞতা যেটা এখন শব্দ হয়ে বেরোচ্ছিল। তো এরপর সে তার অতীতের সবচেয়ে দুঃখের কথাগুলো স্মরণ করে, যেখানে তার বাবার জুয়ায় আসক্ত ছিল। তো একদিন সে জুয়ায় সব হারিয়ে তারপরও তার মন ভরেনি, তার কাছে মনে হয়েছিল পরের বার সে হয়তো জিতবে, আর সেই লোভে তিনি তার বড় মেয়েকেই বাজি ধরেছিলেন। আর এরপর তিনি যখন হেরে গেলেন তখন একটা বৃদ্ধ এসে তাদের ঘরে ঢুকলো এবং ওই নির্দোষ মেয়েটাকে সঙ্গ করে নিয়ে গেল। আর এটা দেখে সে ভেতর থেকে অনেক ভয় পেয়ে গিয়েছিল, মানে ওর বড় বোনকে নিয়ে গিয়েছিল। তবে তখন তার মনে হয়েছিল যে পরের বার হয়তো আমার সাথে এমনটা হবে। তো এইখানে এই মেয়েটা অভিযোগ করে যে আমার দুঃখ কষ্ট কখনো শেষ হয়নি, না বিয়ের আগে না বিয়ের পরে। তো যাই হোক, এরপর ওই মেয়েটা যখন আবারও আন্টির ওখানে যায় সে সবকিছু বলে যে আমার স্বামীর সাথে আমি এত গল্প বলি, আমার জীবনের সকল সত্যি তাকে বলি, যদি এসে কখনো উত্তর দেয় না, আদৌ বোঝে কিনা তাও যায় না। তো এটা শোনা মাত্রই আন্টি তাকে একটা ধৈর্য ধরার গল্প শোনায়। সে বলে এমন একটা পাথর রয়েছে যার সামনে মানুষ তার হৃদয়ের কথা খুলে বলে, তাদের সব ব্যথা গোপন কথা বলতেই থাকে যতক্ষণ না তার ভেতরের বোঝা হালকা হয়ে যায়। আর এরপর সবকিছু যখন বলা হয়ে যায় তখন সে পাথর নিজে নিজে ভেঙে যায় এবং নিজের সাথে গোপন কথা এবং ব্যথা নিয়ে চলে যায়। এবং অনেক সময় একটা মানুষও এরকম দুঃখ কষ্টে পাথর হয়ে যেতে পারে, একটা নিস্তব্ধ পাথর। তবে তারপরেও যেহেতু তোর সামনে একজন রয়েছে, তাকে তো এই পাথর মনে করে, নিস্তব্ধ পাথর মনে করে সবকিছু বলতে থাক, তাহলে অন্তত তোর মনের ভাষাতে প্রকাশ করতে পারছিস, তোর মনে যা আছে তাকে বলে তুই মন হালকা করে রাখবি। তো যাই হোক, এই কথার পরের দিন ওই মেয়েটা করে কি তার জামাইয়ের কাছে যায়, তাকে পরিষ্কার করে গোসল করায় এবং বহু বছর পর প্রথমবারের মতো ঠোঁটে চুমো খায় এবং ধীরে ধীরে তার মনের কথা বলতে থাকে। এবং সে বলে, আজ আমি সেই প্রথম রাত যখন আমার কাছে আপনি এসেছিলেন, আমি সেই কথা ভুলতে পারি না। আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু আপনি আমার পরিস্থিতি বুঝতে চাননি। তো ওর কণ্ঠে ব্যথার কষ্ট একদম ভালো মতো বোঝা যাচ্ছিল। এবং এখানেও আরো বলে, আপনি কখনো আমাকে ভালোবাসার কথা বলেননি, শুধু নিজের অধিকারের মতো সবকিছু করেছেন। আর আমাকে আগে থেকে বলা হয়েছিল আমাকে সন্তান জন্ম দিতে হবে, আর আমি তাই আমার আশা থেকে এটা করেছি। তো যাই হোক, এখানেও যেটা করছিল নিজের কথা বলে ভেতরের অনুভূতিকে বের করে আনছিল। আর ঠিক তখনই বাইরে আওয়াজ হয়, আর সে জানালা উকি দিয়ে দেখে প্রতিবেশীরা এক কাফন জড়ানো লাশ দাফন করছিল। আর ঠিক ওই সময় আবার ডক্টর ফেরত আসে, কিন্তু এবার সে তাকে ঘরে ঢুকতে নিষেধ করে এটার কারণে যে তার কাছে টাকা নেই। তো ডক্টরের কথা শুনে চলে যায়। আসলে ডক্টরেরও টাকা পয়সার দরকার, তার অবস্থাও খুব খারাপ। তুমি বুঝতেই পারছো, পুরো একটা এলাকার অবস্থা যখন খারাপ হয় সবার অবস্থাই তো খারাপ হবে। তো যাই হোক, এরপর ওই মেয়েটা আবার বাড়ির ভেতরে যায় আর সে জানতে পারে ওই এলাকায় অনেক সৈন্য এসে গেছে। তো সে ভয় পেয়ে যে এটা ভেবে তার স্বামীর খবর যদি জানতে পারে তাহলে ওকে তো মেরে ফেলবে। তো এই ভয় সে করে কি তার স্বামীকে লুকিয়ে রাখা শুরু করে যাতে তাকে কেউ না দেখতে পায়। কিন্তু কিছুক্ষণ পরে এই বাড়িতে দুজন আসে, একজন হচ্ছে কমান্ডার আর একজন হচ্ছে সৈনিক। তবে এরা সরকারি বাহিনী নয়, হয়তো তালিবান সাইডের বা মনে করো আলাদা যে বিচ্ছিন্ন গোষ্ঠী রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। তো তারা পুরো বাড়িটা তল্লাশি করে। তো ওদেরকে দেখে তো মেয়েটা ভয় পেয়ে যায়। তো মেয়েটা তো ভয় পেয়ে ভাবতে থাকে যে এখন তো আমাকে ধর্ষণ করবে বা রেপ করবে, যেটা হয়ে থাকে, ও যেটা ফেস করেছিল আগে অনেকবার। তো সে নিজেকে বাঁচাতে দ্রুত বলে ওঠে, আমি একজন বেশ্যা, আমাকে
কিন্তু অনেক মানুষ ছুঁয়েছে। তো এই কথা শুনে কমান্ডার রেগে যায় এবং বলে নাপাক মহিলা যা এখান থেকে। আর তখনই আমরা দেখতে পাই মহিলা হাতের নিচে কিন্তু একটা ছুরি লুকিয়ে রেখেছিল। তো বাইচান্স যদি কেউ আসেও ও নিজেকে রক্ষা করতে প্রস্তুত ছিল। তো দুজন চলে যাওয়ার পর ও করে কি সেখানেই ঘুমিয়ে পড়ে এবং রাতে অর্ধেক ঘুমে সে তার স্বামীর কাছে বলে যে আরো অনেক কথা রয়েছে যেগুলো আমি কাল তোমাকে বলবো। তো যাই হোক এরপর আমরা দেখতে পাই সকাল হওয়ার সাথে সাথে আবারও হইচই শুরু হয়ে যায় আর সে সঙ্গে সঙ্গে তার স্বামীকে লুকিয়ে ফেলে এবং দরজা খুলতে যায়। আর তখনই একটা সৈনিক ফেরত আসে, মানে এর আগে কমান্ডারের সঙ্গে যে এসেছিল মানে ওই যুবক সৈন্যটা, এবং সে অনেক অস্থির আচরণ করছিল এবং সে ওই মেয়েটার সামনে টাকা ছুড়ে দেয় এবং সে বলে তুমি তো বেশ্যা, তাহলে তোমার দেহ আমাকে দাও। তো মেয়েটা তো আসলে তা নয়, সে তো তার স্বামীর প্রতি লয়াল। তো সে অনেক থামানোর চেষ্টা করে কিন্তু সৈনিকটা তার কথা শোনে না এবং ওকে জবরদস্তি করে মনে করো যেটা করে ওইটাই করে। তবে এখানে একটা বিষয়, এই সৈনিকটার বয়স অনেক কম এবং তার ভাব দেখে বোঝা যাচ্ছিল সে জীবনে প্রথমবার কোনো মেয়ের সঙ্গে ইন্টিমেট হয়েছে এবং প্রথমবার কোনো মেয়ের কাছে আসতে পেরেছে। এমনকি সেটাও জানতো না যে ইন্টিমেটের সময় কিভাবে ব্যবহার করতে হয়, একটা মহিলার সঙ্গে কিভাবে আচরণ করতে হয়। তবে এই মেয়েটাও বুঝতে পেরেছিল যে এই ছেলেটার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তবে ছেলেটার জোশ ছিল বা আগ্রহ ছিল অনেক বেশি, কারণ তার জন্য এটা ছিল প্রথমবার। তবে অভিজ্ঞতার অভাবে সে কিছু করতে পারেনি, তবে টাকা পয়সা দিয়েছে। কিন্তু এই ছেলেটা চলে যাওয়ার পরে মহিলাটা একদম ভেঙে পড়ে যায় এবং কাঁদতে থাকে। তবে এরপর সে নিজেকে সামলে নেয়, নিজেকে পরিষ্কার করে আর তখনই তার নজর পড়ে সেই টাকার দিকে এবং সে বুঝতে পারে যে এই টাকাটার তো খুব দরকার ছিল আমার এখন, এবং এই টাকা নিয়ে সে যায় বাইরে খাবার এবং ওষুধ কিনে ফেরত আসে যাতে সে তার স্বামীর খেয়াল রাখতে পারে। আর এরপর সময় কাটতে থাকে এবং কয়েকদিন পরে সেই যুবক আবারও ফেরত আসে। আর এবার ওই মহিলাও তার অবস্থা বুঝে গিয়েছিল এবং সে এটাও জানতো তার পরিবারের জন্য তার টাকা দরকার। তো এই কারণে সে মনে মনে একটা সিদ্ধান্ত নেয়, মানে একটা সমঝোতা করে ছেলের সঙ্গে। ওই ছেলের সঙ্গে ও ইচ্ছা করে এবার ইন্টিমেট হয় আর তারপর সে স্বামীর সাথে বসে সব কথা খুলে বলে যে কিভাবে এই পরিস্থিতিতে সে লড়াই করছে ফ্যামিলির জন্য। আর এরপর ওই ছেলেটার কথাও বলে, মানে এখানেও মূলত বলছে নিজেকে হালকা বানানোর জন্য কিংবা নিজের মনের ভারী কমানোর জন্য। এবং এরপর ওই মেয়েটা করে এই ছেলেটার কথা নিয়ে অনেক হাসতে থাকে, কারণ ও বিছানায় কিছুই করতে পারে না, মানে একবারে অন্যরকম নিউ। তবে এই ছেলেটার সাথে যেহেতু ওর অনেকবার মনে করে ওঠা বসা হয়েছে, আদান প্রদান হয়েছে, তো ওই ছেলেটার প্রতি ওর একটা মনে করে একটা আলাদা আবেগ আসতে শুরু করেছে, মানে ওর প্রতি একটা টান আসতে শুরু করেছে। তো ওই কথা বলতে বলতে এই মেয়েটা হঠাৎ করে তার স্বামীকে বলতে শুরু করে, এখন আমার কাছে মনে হয় ওই ছেলেটা আমার সাথে জবরদস্ত করেনি, বরং আপনি আমার স্বামী হিসেবে বেশি জবরদস্ত করেছেন আমার সঙ্গে। আপনি সম্পর্কের অধিকার খাটিয়ে যেটা করেছেন সেটা অনেক বেশি কষ্টের কারণ ছিল। যেখানে এই ছেলেটা আমাকে জবরদস্তি করলো, ও টাকা দিয়েছিল, অন্তত আমার মনের দাম দেওয়ার চেষ্টা করেছিল, মানে ও যে বলেছে ও বেশ্যা এই জন্য টাকা দিয়েছিল আর কি। মানে বুঝতেই পারছো এটা একটা ইউরোপিয়ান সিনেমা এবং অবশ্যই এটা একটা নারীবাদী সিনেমায় তৈরি করা হয়েছে। তো ওই সিনেমাতে এইভাবেই তো বলা হবে, ওই রকম জিনিসই দেখানো হচ্ছে। তবে তারপরেও আমার ব্যক্তিগত মতামত আমি সিনেমা লাস্টে দেবো আর কি। তো যাই হোক এরপর একদিন যখন সে বাইরে থেকে বাড়ি ফিরে সে দেখে তার ঘরের ভাঙা জানালা এবং দরজাগুলো কেউ ঠিক করে দিয়েছে এবং বুঝতে পারে ওই ইয়াং ছেলেটার কাজ যে ব্যাড অন বেড, মানে খাটে খুব একটা ভালো না। তো কিছুক্ষণ পরে ছেলেটা আবার ওকে দেখতে আসে, তবে এইবার তার আচরণ আগের চেয়ে অনেকটা আলাদা ছিল। সে বলে যে আমি কিছু করতে চাই না, জাস্ট তোমার সঙ্গে একটু কথা বলতে চাই, একটু বসতে চাই তোমার সাথে। তো এরপর তারা দুজন চুপচাপ বসে থাকে আর তারপরে ছেলেটা তার শার্ট খুলে নিজের শরীরের ক্ষতগুলো দেখায়। তার শরীরে অনেক দাগ ছিল যেগুলো অনেক পুরনো এবং অনেক গভীর। তো এখানে ছেলেটা বলে আমি ছোটবেলা থেকে অনাথ ছিলাম, ছোটবেলা থেকে আমি অনেক নির্যাতিত হয়েছি, অনেক কষ্টে জীবন কাটিয়েছি এবং আমি কখনো ভালোবাসা পাইনি এবং আমি আমার সারা জীবন ভয় এবং আতঙ্কে কাটিয়েছি। তো এই কথা বলতে ওই ছেলেটার মনে করে কণ্ঠ কাঁপতে শুরু করে। এই ছেলেটার বয়স সর্বোচ্চ 17-18 আর মেয়েটার বয়স 30 বছর, বুঝতেই পারছো। এবং ছেলেটা কান্না করতে শুরু করে। তো ওর অবস্থা দেখে ওই মহিলা ইমোশনাল হয়ে পড়ে, তার চোখে পানি চলে আসে এবং বুঝতে পারে এই দুনিয়ায় খালি মেয়ে মানুষ না, মানে যে ওর মতো যে মানসিক যন্ত্রণায় রয়েছে বা কষ্ট রয়েছে, অনেক ছেলে মানুষও রয়েছে এবং সবাই যার যার জায়গায় কষ্ট করে বেঁচে রয়েছে। তো পরের দিন সে যখন বাড়ি ফিরে সে দেখে তার দরজার সামনে কিছু ফল রাখা এবং সেগুলোর সঙ্গে একটা সোনার চেইনও রয়েছে। তো এইবারও বোঝা যায় এবার ওই ছেলেটাই ওই কাজটা করেছে এবং সে ওই জিনিসগুলো নিয়ে ভেতরে যায় আর চেইনটাকে মনোযোগ দিয়ে দেখতে শুরু করে এবং তার মুখে একটা হালকা হাসি ফুটে ওঠে। এবং এই ধরনের মানে নিঃস্বার্থ ভালোবাসা বা হালকা একটু সারপ্রাইজ এরকম আগে কেউ তাকে দেয়নি এবং এই মেয়েটা অনুভব করে যে কেউ তাকে কেয়ার করছে। তো এগুলো ভেবে সে তার স্বামীর সামনে বসে এবং সে ধীরে ধীরে বুঝতে পারে যে ওই যুবকের জন্য তার ভালোবাসা জাগতে শুরু করেছে, কিন্তু তখনই তার মনে হয় এগুলো তো ভুল এবং সে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চায়। তবে এরপর সময় কেটে যায়, এই মেয়েটার মন চেঞ্জ হতে থাকে এবং একটা সময় সে তার স্বামীকে বলে আমার জীবনের শেষ সত্যটা আপনাকে বলতে চাই। তো সাহস করে এবার সে তার সবচেয়ে বড় সত্য কথা সেটা বলে। সে বলে আমি যখন গর্ভবতী ছিলাম আমি অনেকবার আমার গর্ভের শিশুকে শেষ করার চেষ্টা করেছিলাম, কারণ আমি জেনে গিয়েছিলাম মা না হওয়ার সমস্যা আমার মধ্যে ছিল না, বরং আপনার মধ্যে ছিল, আপনার ওই ক্ষমতাটা ছিল না বাবা হবেন। কিন্তু এই কথা কেউ স্বীকার কিন্তু করতো না, কিন্তু যদি এই সত্যটা সামনে আসতো আমাকে উল্টো ব্লেম দিয়ে বা অপরাধী বানিয়ে ঘর থেকে তাড়িয়ে দেওয়া হতো। তো এর জন্য আমি সংসার বাঁচাতে সেই পথটাই বেছে নিয়েছিলাম যাতে মা হতে পারি। আর তখন এই মেয়েটার কণ্ঠ কাঁপছিল এবং তারপর এই মেয়েটা বলে যে আমি অনেক ছেলের সাথেই করেছি, আমি নিজেও জানি না ওর বাবাকে। তো বুঝতেই পারছো যে এই মহিলার হয়তো ক্যারেক্টারও সমস্যা, আবার সমাজ ব্যবস্থা এবং সিস্টেম বাঁচার কোনো কায়দাই নেই। মানে আমরা স্বামী স্ত্রীরা যেরকম একটা ফ্রাঙ্কলি থাকি ওদের ওইখানে অতটা ফ্রাঙ্কলি থাকে না, দেখা যায় বয়সের অনেক গ্যাপ, তারপর যুদ্ধ বিগ্রহ বা মনে করো যে একটা পা ঠাটামে
আলাদা, মনে করো যেটা ভাবগম্ভীর্য আলাদা। তো এই জন্য হয় কি, মনে করো সৌদি আরবে এক একজন 8-10টা করে বিয়ে করছে, তো আমার ওয়াইফের সাথে একটা মাত্র ওয়াইফের সাথে আমার যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা তো সৌদি আরবের একজন লোকের সাথে সম্ভব না। টাকা আছে তার জন্য হয়তো অনেকগুলো বউ পালন করতে পারছে, ক্ষমতা আছে জন্য পালন করতে পারছে, এরকম একটা কিছু। তো যাই হোক, পর যখন ওই মেয়েটা বলে যে আমি জানি না ওর বাবাকে, এই কথা শুনতেই প্রথমবারের মতো তার স্বামীর ভেতরে একটা মুভমেন্ট হয়, সে চোখ খুলে এবং হঠাৎ করে রেগে যায়। চিন্তা করো, একটা মানুষ আর যাই হোক বউর পরকে সহ্য করতে পারে না। তো এরপর সে ওই মেয়েটার গলা ধরে এবং তাকে শেষ করে দিতে চায়, আর ওই মেয়েটাও তখন ঘাবড়ে যায় এবং নিজের জীবন বাঁচাতে সে ছুরি তুলে নেয় এবং নিজের স্বামীকেই মেরে ফেলে। তো কিছুক্ষণের জন্য সব শান্ত হয়ে যায়, আর তারপর সে ধীরে ধীরে বুঝতে পারে যার সামনে সে জীবনের সকল রহস্য খুলেছিল সেই একই মানুষ তার ধৈর্যের আসল কারণও ছিল। তো নীরব পাথর আসলে তার স্বামী ছিল না, নীরব পাথরটা ছিল আসলে সে নিজেই। মানে এই মেয়েটাই নীরব পাথর ছিল যে সবকিছু চাপা দিয়ে রেখেছিল, কিন্তু সেই কষ্ট পেতে পেতে আজকে সেই নীরব পাথরটা ভেঙে গিয়েছে এবং ধৈর্যের কারণটাকে সে ধ্বংস করে দিয়েছে। তো যাই হোক, ওই ছেলেটাও কিন্তু এই সব দেখছিল যে ওর স্বামীকেও মেরে ফেললো। তো ওই ছেলেটা তখন বুঝতে পারে যে এই মেয়েটার আগের মতো নেই, সে অন্যায় চুপচাপ আর সহ্য করবে না, সে নিজের শক্তি চিনে ফেলেছে এবং তার সঙ্গে যদি কেউ অন্যায় করে সে সর্বোচ্চ চেষ্টা করবে। তো এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, ইউরোপিয়ান প্রোপাগান্ডা সিনেমা বুঝতে পারছো বন্ধুরা। বিদায়ের আগে তোমাদের মনে করিয়ে দিচ্ছি আমাদের স্যাভেজ অন ওয়েবসাইটের কথা। সেখানে কিন্তু জার্সি সহ অ্যানিমে টি শার্ট, শোজ, গ্যাজেট আইটেম এসেছে, অনেক ধরনের গ্যাজেট আইটেম রয়েছে সানগ্লাস, ঘড়ি, মেয়েদের আইটেম অ্যাড হয়েছে। তো তোমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটা ঘুরে আসতে পারো, অলরেডি শত শত প্রোডাক্ট অ্যাড হচ্ছে, আরো অ্যাড হবে এবং তোমরা সেখান থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে পারছো। এবং ওয়েবসাইটে যে খালি ক্লিক করলে অর্ডার করবে তা কিন্তু নয়, তুমি ওয়েবসাইটে অর্ডার করবে, তারপর হোয়াটসঅ্যাপে আমাদের সেলস ম্যানেজারের কাছ থেকে অ্যাকচুয়াল পণ্যের ভিডিওটা নিয়ে তারপর তুমি অর্ডার করবে, কোনো সমস্যা নেই। আমরা তোমাদেরকে যতভাবে কোঅপারেট করা যায় কোঅপারেট করবো, কিন্তু তোমাদের খুশি হতে হবে। অর্ডার করে যখন মালটা হাতে পাবে, ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে প্রোডাক্টটা চেক দিয়ে তারপর যদি পছন্দ হয়, কোয়ালিটি ঠিক লাগে, তাহলে তুমি রাখবে, না হলে ফেরত দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। তো এই জন্য তোমরা নিশ্চিন্তে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।